শেখ হাসিনার আইনি লড়াই এবং তারেক রহমানের অগ্নি পরীক্ষা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে শেখ হাসিনার তরফে লন্ডনের একটি আইনি সংস্থা, আইনি প্রতিষ্ঠান, তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একটি নোটিশ পাঠিয়েছে, যেটাকে আইনি নোটিশ বলা হয়। সেই আইনি নোটিশের মধ্যে কথা হচ্ছে যে গত বছর 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং অন্যান্য যে দণ্ডগুলি দেওয়া হয়েছে সেগুলি সবই প্রত্যাহার করতে হবে বা রদ করতে হবে, এইটা তাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, আমি একেবারে গোটা যে আইনি চিঠির সংক্ষিপ্ত সার আপনাদের সামনে পেশ করছি। 2 নম্বর দাবি হচ্ছে যে ভবিষ্যতেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যাদের ওই আদালতে বা ওই ট্রাইব্যুনালে বিচার হবে, সেই বিচার যেন আন্তর্জাতিক মানদণ্ড মেনে সম্পন্ন হয়। এই দুটি মূল কথা হচ্ছে এই দুটি। সম্ভবত দ্য ওয়ালে এই খবরটি প্রথম আজ, অর্থাৎ এই যে ভিডিও আমি করছি আজ কয়েক ঘন্টা আগে এই ওয়ালে এই খবরটি প্রকাশিত হয়েছে এবং তারপর অনেকেই এই নিয়ে খোঁজ খবর করছেন যে বিষয়টি কি। বিষয়টি হচ্ছে যে এই প্রথম, অর্থাৎ 17ই নভেম্বরের পর এতদিন পর্যন্ত শেখ হাসিনা এই ট্রাইব্যুনাল সম্পর্কে অনেক কথা বলেছেন এবং সাজা ঘোষণার দিন তিনি একটি লম্বা বিবৃতি দিয়েছিলেন, বেশ লম্বা বিবৃতি। সেই লম্বা বিবৃতিতে তিনি যে কথাগুলি বলেছিলেন আইনি নোটিশে কিন্তু মূলত সেই কথাগুলি আছে। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হয়েছে, শেখ হাসিনা প্রথমে বলেছিলেন এবং তার তরফে আইনি প্রতিষ্ঠানটিও বলেছে যে এই ট্রাইব্যুনাল অবৈধ। বিশেষ করে এই ট্রাইব্যুনাল কখনো শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে যে অভিযোগগুলি, যেগুলিকে বলা হচ্ছে কাল্পনিক অভিযোগ, এই অভিযোগগুলির তদন্ত করা, বিচার করার কোনো অধিকার এই ট্রাইব্যুনালে নেই। এবার হাসিনার বিচার প্রক্রিয়াতে যে সমস্ত বিষয়গুলি এসছে, অর্থাৎ অনেকগুলি অভিযোগ আইনি নোটিশে তুলে ধরা হয়েছে, বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে অর্থাৎ তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এবং তার পক্ষে লড়াই করার জন্যে যে সাজানো আইনজীবী রাষ্ট্রপক্ষের তরফে দেওয়া হয়েছিল, তার যে অপরিপক্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে শেখ হাসিনার হয়ে মামলা না লড়া এবং তাদের মধ্যে অর্থাৎ সরকার পক্ষের সঙ্গে তার যে বোঝাপড়ার কতগুলি ভিডিও ক্লিপিংস প্রকাশিত হয়েছিল, এই সমস্ত বিষয়গুলি নিয়েই সেখানে উল্লেখ করা আছে। এছাড়া আইনি নোটিশে বলা হয়েছে যে আন্তর্জাতিক একাধিক প্রতিষ্ঠান, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আরও নানান প্রতিষ্ঠান যারা মানবাধিকার এবং ন্যায় বিচার নিয়ে কাজ করে, তারা এই যে জাজমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড এবং বিভিন্ন মেয়াদে শেখ হাসিনাকে অন্যান্য অপরাধে বা অন্যান্য ধারায় যে কারাবাসে সাজা দেওয়া হয়েছে, এই সবগুলি নিয়েই তারা প্রশ্ন তুলেছে যে এই বিচারটা সম্পূর্ণভাবে অবৈধ, এটা কখনোই ন্যায় বিচার বলা যাবে না এবং আন্তর্জাতিক মানদণ্ডের ধারে কাছেও এই বিচার প্রক্রিয়া নেই। এই কথাগুলি জানিয়ে 14 দিনের মধ্যে ট্রাইব্যুনালের কাছ থেকে জবাব দাবি করা হয়েছে শেখ হাসিনার আইনজীবী বা শেখ হাসিনার পক্ষে লড়াইরত আইনি সংস্থার তরফে। এর পাশাপাশি আরেকটি ঘটনা বা ডেভেলপমেন্ট আছে, সেটা আরও ইম্পর্টেন্ট আমার মতে। সেটি হচ্ছে যে রাষ্ট্রসংঘের তরফে বাংলাদেশ সরকারের কাছে একটা চিঠি পাঠিয়ে কতগুলি প্রশ্নের জবাব চাওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে যে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, এর যৌক্তিকতা অর্থাৎ এর সপক্ষে বাংলাদেশ সরকারের বক্তব্য কি, এইটা তাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন তারা বলছেন যে বাংলাদেশে যে বিচার ব্যবস্থা এবং বিচারের নামে যা চলছে সেগুলি নিয়ে তাদের যথেষ্ট সংশয় প্রশ্ন আছে। তার কারণ তারা মনে করছেন যে বিচার প্রার্থীরা অর্থাৎ যাদেরকে পুলিশ বা রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার করছে,
তারা ন্যায় বিচার পাচ্ছেন না। এমন অভিযোগও করা হয়েছে যে সেখানে ন্যায় বিচারের পরিবেশও নেই এবং আরও নানান বিষয়, অর্থাৎ আওয়ামী লীগ শুধু নয়, রাজনৈতিক দল অর্থাৎ বিরোধী পক্ষের ওপরে দমন পীড়ন, জেলখানাগুলির যে অবস্থা, এই সমস্ত বিষয় নিয়েও রাষ্ট্রসংঘের তরফে একটি চিঠি বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে। এই চিঠির জবাবও দিতে হবে তারেক রহমানের সরকারকে। তার মানে একটি দিতে হবে ট্রাইব্যুনালকে, আরেকটি দিতে হবে সরকারকে। দুটি চিঠির জবাব দিতে হবে। আমি শুরুতে বলেছি যে তারেক রহমানের অগ্নি পরীক্ষা। আমি কেন কথাটি বলেছি? এই জন্যে বলেছি যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন হয়েছে। 14ই ফেব্রুয়ারি ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢাকার একটি 5 তারা হোটেলে তিনি প্রথম সাংবাদিক বৈঠক করেছিলেন, যেখানে বাংলাদেশের অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা সকলে ছিলেন। সেখানে 4-5 জন সাংবাদিক, তার মধ্যে 2 জন বাংলাদেশি সাংবাদিক এবং বাকিরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক, একজন ভারতীয় সাংবাদিকও তার মধ্যে ছিলেন। তারা যে প্রশ্নটা করেছিলেন সেটি হচ্ছে যে শেখ হাসিনার যে রায় হয়েছে মৃত্যুদণ্ড এবং তিনি যে ভারতে আছেন, এই গোটা বিষয়গুলি সম্পর্কে তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন তখন তার সরকারের ভূমিকা কি হবে। লক্ষণীয় যে এই ব্যাপারে তারেক রহমান প্রত্যেকবারই একটি কথাই বলেছেন যে আইনের পথে তার সরকার চলবে এবং তার এই জবাবের দেওয়ার ক্ষেত্রে তার পাশে যে বর্ষিয়ার নেতারা ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আরও অনেকে, অর্থাৎ বা বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য তারা যারা ছিলেন, তারা সাপ্লিমেন্ট করেছেন। তারা বলেছেন যে এটা সরকারের বিষয় নয়, এটা আইন আদালতের বিষয়। শেখ হাসিনাকে সাজা দিয়েছে ট্রাইব্যুনাল, যা হওয়ার ট্রাইব্যুনালে হবে। আমি এই বিষয়ে একটা ভিডিও করেছিলাম এবং আমি বলেছিলাম যে একটি নয়, আমি 2টি ভিডিওতে বলেছিলাম যে তারেক রহমানের এই বক্তব্য বা বিএনপির এই বক্তব্য একেবারেই সংবিধানসম্মত, আইনসম্মত বক্তব্য, যে তারা আইনের পথে চলবেন এবং আইনের পথে চললে শেষ পর্যন্ত কি হয় তার একটা বড় দৃষ্টান্ত কিন্তু হচ্ছে যে তারেক রহমান স্বয়ং। কারণ তিনি 17 বছর লন্ডনে রাজনৈতিক নির্বাসনে ছিলেন। এই 17 বছর বা তারও আগে তার বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছিল তার মধ্যে একটি মামলায় কিন্তু তার যাবজ্জীবন কারাবাসের সাজা হয়েছিল, আরও বিভিন্ন মেয়াদে তার কারাবাসের সাজা হয়েছিল। তারেক রহমান প্রতিটি মামলাতেই তিনি রেহাই পেয়েছেন এবং তার ফলে তিনি গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরেন এবং এখন তো তিনি সে দেশের প্রধানমন্ত্রী। এখন তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়গুলি, যে এইভাবে মামলা প্রত্যাহার বা তাকে যেভাবে নির্দোষ সাব্যস্ত করা হয়েছে, সেই আইনি প্রক্রিয়া নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। আবার এটাও ঠিক যে তাকে যখন সাজাগুলি দেওয়া হয়েছিল সেই সাজাগুলির আইনি প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে। অর্থাৎ বাংলাদেশের আইন বিচার ব্যবস্থা নিয়ে একটা সামগ্রিকভাবেই একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা তীব্রতর হয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়, যখন বোঝাই যাচ্ছিল যে কোন মামলায় কি রায় হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আদালত প্রাঙ্গণ পর্যন্ত মানুষের নিরাপত্তা ছিল না। মব লিঞ্চিং, মব ভায়োলেন্স, মব সন্ত্রাস, যাই আমরা বলি না কেন, এই ধরনের পরিস্থিতি সেখানে ছিল। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি 2 দিন আগে বাংলাদেশ সংসদে দাঁড়িয়ে বলেছেন যে মব সন্ত্রাসের ইতি টানা হয়েছে, এই ঘটনা বাংলাদেশে আর ঘটবে না। এখন আবার ফিরে আসি যে তারেক রহমানের যে বক্তব্য, আমি আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গেও আমার তখন কথা হয়েছিল। আমি তাদের বলেছিলাম যে তারেক রহমানের এই বক্তব্যটি কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য ইতিবাচক। অর্থাৎ তিনি আইন আদালতের উপরে ভরসা রাখার কথা বলেছেন, সরকারের তরফে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না বা স্বতঃপ্রণোদিত হয়ে কোনো কঠোর পদক্ষেপ করবেন না, এরকম একটা আভাস তার বক্তব্যের মধ্যে ছিল। এখন শেখ হাসিনা আইনি লড়াই পুরোদমে শুরু করেছেন। তিনি চিঠি পাঠিয়েছেন। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ইতিমধ্যে সেখানে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। তাজুল ইসলাম, যিনি
শেখ হাসিনার মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, অর্থাৎ চিফ প্রসিকিউটর ছিলেন, যিনি আদালতে দাঁড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি করেছিলেন এবং বিভিন্ন মেয়াদে কারাবাস দাবি করেছিলেন, সেই তাজুল ইসলামকে কিন্তু বিএনপি সরকার আসার পরে পরেই তারা চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দিয়েছে। এখন নতুন ব্যক্তি, নতুন আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি এখন চিফ প্রসিকিউটর। তৎকালীন সময় যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন মোহাম্মদ আসাউদ্দিন, তিনি এখন বাংলাদেশের আইনমন্ত্রী। ফলে অনেকগুলি পরিবর্তন হয়েছে। তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা এসছে সেটা হচ্ছে যে ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে ঘুষ নিয়ে তিনি মামলা পরিচালনা করেছেন এবং বিচার প্রার্থীর কাছ থেকে ঘুষ নিয়েছেন, নানা রকম প্রলোভন দেখিয়েছেন, এই ধরনের অভিযোগগুলি আছে। ফলে ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিমধ্যে একটি প্রশ্ন উঠে গেছে এবং সেটা গুরুতর। স্বভাবতই এখন শেখ হাসিনা যখন আইনি লড়াই শুরু করছেন, তখন তারেক রহমান কি করেন, অর্থাৎ তিনি তার যে বক্তব্য 14ই ফেব্রুয়ারি বলেছিলেন বিশ্ব সংবাদ মাধ্যমের সামনে যে এটা আইন আদালতের ব্যাপার, আইনের পথে সরকার চলবে, তাহলে যদি আইনের পথে চলে তাহলে দুটি বিষয় হওয়া দরকার। একটি হচ্ছে যে এই ট্রাইব্যুনাল যাতে শেখ হাসিনার আইনজীবীর বক্তব্যের জবাব নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়, এই আইনি সহায়তা এবং আইনি নিশ্চয়তা এইটা নিশ্চিত করার অবশ্যই সরকারের তরফেও একটি দায়িত্ব বর্তায় যে ট্রাইব্যুনাল যাতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে তারা বিচার সম্পন্ন করে। 2 নম্বর হচ্ছে যে রাষ্ট্রসংঘের যে চিঠি সরকারকে দেওয়া হয়েছে সেই চিঠির জবাব দেওয়া, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সপক্ষে সরকার কি মনে করে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে তারা বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন, তবে সামগ্রিকভাবে যেটা উঠে এসেছে, তারেক রহমান নিজেও একটি সাক্ষাৎকারে বলেছেন যে কোনো দলকে নিষিদ্ধ করার তিনি পক্ষপাতী নন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বিভিন্ন সময়তে এই একই কথা বলেছেন যে বিএনপি এটা মনে করে না। কিন্তু তারা আবার এটাও ঠিক যে মোহাম্মদ ইউনূসের সরকার যখন গত বছর 12ই মে সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলো, তখন বিএনপি বিরোধিতা করেনি এবং অতি সম্প্রতি অর্থাৎ সরকারে আসার পর, নির্বাচিত হয়ে সরকার গঠনের পর সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় সাংবাদিকদের বলেছেন যে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা বলবৎ আছে সেটা প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না। স্বভাবতই রাজধর্ম পালনের বিষয়টি কিন্তু ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে। অর্থাৎ সরকার গড়ার আগে বিএনপি যে কথাগুলি বলেছিল সেগুলি কিন্তু রাজধর্মের কথা, অর্থাৎ আইনের পথে চলবে, বিচার ব্যবস্থার পথে চলবে। আওয়ামী লীগের ওপরে কেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না তার জবাবদিহি করাটাও কিন্তু রাজধর্মের মধ্যে পড়ে, ন্যায়পরায়ণতার মধ্যে পড়ে, ন্যায়কে মান্যতা দেওয়ার মধ্যে পড়ে। ফলে এই যে শেখ হাসিনা যে লড়াই শুরু করলেন আনুষ্ঠানিকভাবে, লন্ডনের ল ফার্মকে দিয়ে তিনি যে নোটিশ পাঠালেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে, তারা যাতে 14 দিনের মধ্যে চিঠির জবাব দেয় এটা প্রত্যাশিত। রাষ্ট্রসংঘ যে চিঠি পাঠিয়েছে তার জবাব তারেক রহমানের সরকার দেবে এটা প্রত্যাশিত। এখন অপেক্ষা করতে হবে যে তারা রাজধর্ম ন্যায় ধর্ম মেনে এই চিঠিগুলির জবাব দেয় কিনা এবং দিলে কি জবাব দেয় সে নিয়েই এখন অপেক্ষা সময়। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকুন।